Hello students, welcome to another video lecture of biology class. So in this video we will discuss about the second type of non-genetic RNA, that is the messenger RNA or mRNA. So আমরা এর আগে RNA কে ভাগ করেছিলাম দুটো ক্যাটাগরিতে, একটা হচ্ছে জেনেটিক RNA আর একটা হচ্ছে নন জেনেটিক RNA. নন জেনেটিক RNA এর ক্যাটাগরিতে মেজর যে তিনটে টাইপস ছিল সেটা হচ্ছে rRNA, mRNA অ্যান্ড tRNA. rRNA সম্পর্কে আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি. এরপর আমরা সেকেন্ড টাইপটা ডিসকাস করব, দ্যাট ইজ দ্য mRNA অর মেসেঞ্জার RNA. তো মেসেঞ্জার আরএনএর ক্ষেত্রে এই যে টার্মটা মেসেঞ্জার আরএনএ যে টার্মটা, এই টার্মটা দিয়েছিলেন 1960-তে জ্যাকব অ্যান্ড মনড, এই দুজন যে সায়েন্টিস্ট, এই দুজন সায়েন্টিস্ট মেসেঞ্জার আরএনএ টার্মটা দিয়েছিলেন এবং মেসেঞ্জার আরএনএ অ্যাব্রিভিয়েটেড ফর্মে এটাকে mRNA বলা হচ্ছে, এম ফর মেসেঞ্জার. নেক্সট হচ্ছে ইট ইজ এ লং RNA which constitutes 2 to 5% of the total RNA content of the cell. অর্থাৎ সমস্ত যে সেলের মধ্যে সমস্ত যে RNA রয়েছে, অর্থাৎ সেটা মেসেঞ্জার হোক, tRNA হোক, rRNA হোক, সমস্ত যে RNA রয়েছে তার মধ্যে অনলি 2 to 5%টা হচ্ছে mRNA এর পরিমাণ, অর্থাৎ 2 থেকে 5% শুধু mRNA থাকে. এর আগে rRNA এর ক্ষেত্রে আমরা বলেছিলাম যে 80% টোটাল RNA এর 80% RNAটাই হচ্ছে rRNA টাইপ, মানে সব থেকে বেশি যেই RNAটা থাকে সেটা হচ্ছে rRNA, আর সব থেকে কম যেই RNAটা থাকে সেটা হচ্ছে mRNA. mRNA অনলি 2 to 5% প্রেজেন্ট থাকে এবং এটা লং হয়, লং সিঙ্গেল স্ট্র্যান্ডেড. RNA মানেই আমরা জানি সেটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড হবে, এগুলো আমরা আগেই বলে এসেছি. তো সিঙ্গেল স্ট্র্যান্ডেড একটা চেন. আচ্ছা, এর নামটা মেসেঞ্জার আরএনএ দিয়ে দেয়া হয়েছে কেন? তার কারণ হচ্ছে যে মেসেঞ্জার আমরা কাকে বলি? মেসেঞ্জার হচ্ছে যে কোনো মেসেজ ক্যারি করে, কোনো তথ্য বহন করে নিয়ে আসে, তাকে বলা হচ্ছে মেসেঞ্জার বলা হচ্ছে. সো একইভাবে mRNA বা মেসেঞ্জার আরএনএও অ্যাকচুয়ালি ইনফরমেশন বা মেসেজ ক্যারি করে. কার মেসেজ ক্যারি করে? ডিএনএর মেসেজ ক্যারি করে. কোথায় ক্যারি করে? নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে ক্যারি করে নিয়ে আসে. সো ইট ক্যারিজ ইনফরমেশন অর ইনস্ট্রাকশন ফ্রম ডিএনএ ফর ফরমেশন অফ পার্টিকুলার টাইপ অফ প্রোটিন. সো অ্যাকচুয়ালি mRNA নির্দিষ্ট প্রোটিন তৈরির নির্দেশ বা তথ্য যেটা ডিএনএর মধ্যে থাকে সেটা বহন করে সাইটোপ্লাজমে নিয়ে আসে. তো খুব সংক্ষেপে যদি আমরা বলি, আমরা আগে বলেছিলাম যে ডিএনএ হচ্ছে এমন একটা মলিকিউল যেই মলিকিউলের মধ্যে সমস্ত ইনফরমেশন স্টোরড রয়েছে, সমস্ত ইনফরমেশন সঞ্চিত রয়েছে, সমস্ত তথ্য সঞ্চিত রয়েছে. কী ধরনের ইনফরমেশন? অর্থাৎ আমাদের বডিতে যে কোনো অর্গানিজমের বডিতে যা কিছু ঘটনা ঘটবে, যা কিছু বৈশিষ্ট্য ঘটবে, সমস্ত কিছুর জন্যই যে তথ্যটা বা যে নির্দেশটা সেটা থাকে কার? ডিএনএর মধ্যে প্রেজেন্ট থাকে. সো ডিএনএ হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল, ডিএনএর মধ্যে সেই সমস্ত তথ্যগুলো প্রেজেন্ট থাকে. এবার ডিএনএ কিন্তু নিজে কিছু কাজ করে না. ডিএনএ আমরা আগে বলে এসেছি, ডিএনএ ইজ দ্য ডিরেক্টর. অ্যাক্টরকে? অ্যাক্টর হচ্ছে প্রোটিন. অর্থাৎ ডিএনএ জাস্ট নির্দেশটা দেয় আর কাজটা করে কে? প্রোটিন. এবার ডিএনএ প্রেজেন্ট থাকছে কোথায়? ডিএনএ প্রেজেন্ট থাকছে নিউক্লিয়াসের মধ্যে. কোষের ভিতরে রয়েছে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের ভিতরে কোষের ভিতরে রয়েছে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস, অ্যান্ড এই নিউক্লিয়াসের ভিতরে প্রেজেন্ট থাকছে কে? ডিএনএ. সো ডিএনএ নিজে যেহেতু কিছু কাজ করে না এবং নিজে এই যে তার ফাংশনটা করায় কাকে দিয়ে? প্রোটিনকে দিয়ে করায়. সো সেই জন্য ডিএনএ নির্দেশটা প্রেরণ করে কাকে? অর্থাৎ কী ধরনের প্রোটিন তৈরি করতে হবে, সেই প্রোটিন কি কাজ করবে, সেই নির্দেশটা পাঠাবে কার মারফত? mRNA-এর মারফত. অর্থাৎ এখানে একটা সিম্পল করে আমি একটা বলছি, ডিএনএ এটা প্রেজেন্ট থাকছে নিউক্লিয়াসের মধ্যে এবং এই ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন প্রসেসের মাধ্যমে কি তৈরি হচ্ছে? আরএনএ বা mRNA তৈরি হচ্ছে, নিউক্লিয়াসের মধ্যেই কিন্তু তৈরি হচ্ছে. এরপর নিউক্লিয়াস থেকে এই mRNA-টা বেরিয়ে আসছে কোথায়? সাইটোপ্লাজমে. এবং সাইটোপ্লাজমে এসে এই mRNA থেকে তৈরি হবে কে? প্রোটিন তৈরি হবে, যে প্রসেসটার নাম হচ্ছে ট্রান্সলেশন. অর্থাৎ ট্রান্সলেশন প্রসেসে mRNA থেকে কি তৈরি হবে? প্রোটিন তৈরি হবে. এবার এই প্রোটিনটাই টোটাল যে ফাংশন বা অ্যাক্টিভিটি বা অ্যাকশন যেটা আছে সেটা শো করবে. অর্থাৎ ডিএনএর যে নির্দেশটা ছিল সেই নির্দেশটা ডিএনএ কী করলো? যে ইনফরমেশনটা ছিল সেই ইনফরমেশনটা ডিএনএ নিজের ইনফরমেশনটা mRNA-এর মধ্যে ট্রান্সফার করে দিল এবং mRNA সেই ইনফরমেশন ওয়াইজ প্রোটিন তৈরি করছে. একা তৈরি করে না, mRNA, tRNA এবং রাইবোজোম মিলিতভাবে এই প্রোটিনটা তৈরি করে.
সো এই জন্য এই ডিএনএর ইনফরমেশনটাকে এমআরএনএ সাইটোপ্লাজম থেকে, নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে বহন করে নিয়ে আসছে, ক্যারি করে নিয়ে আসছে, সেই জন্য এমআরএনএকে বলা হচ্ছে মেসেঞ্জার, অর্থাৎ মেসেজ ক্যারি করছে, সেই জন্য এটাকে মেসেঞ্জার বলা হয়। অ্যান্ড এইটাকে ইনফরমেটিভ আরএনএও বলা হয়ে থাকে, ইনফরমেটিভ আরএনএও বলা হয়ে থাকে। তার কারণ এটা ইনফরমেশন ক্যারি করছে, দ্যাটস ওয়াই এমআরএনএকে ইনফরমেটিভ আরএনএও বলা হচ্ছে। ফার্স্ট স্টেপ যেটা আমরা বলছি, অর্থাৎ ডিএনএ থেকে এমআরএনএর মধ্যে এই ইনস্ট্রাকশনটা বা ইনফরমেশনটা ট্রান্সফার হচ্ছে, সেটা কিভাবে হচ্ছে আমরা একটু সিম্পল করে বলবো জিনিসটা। সো এখানে হচ্ছে যদি আমরা একটা ডিএনএ দেখাই, ডিএনএর একটা স্ট্রাকচার, এটা হচ্ছে 5' to 3' অ্যান্ড 3' to 5'। আমরা জানি যে ডিএনএ হচ্ছে ডাবল স্ট্র্যান্ডেড স্ট্রাকচার, তাহলে 5' to 3' অ্যান্ড 3' to 5' প্রেজেন্ট রয়েছে, এবং দুটো স্ট্র্যান্ডের মধ্যে কিছু আমি নিজের ইচ্ছা মতো কিছু বেস বসিয়েছি এখানে সিম্পল ভাবে জাস্ট বোঝানোর জন্য। সো এখানে বেস বসানো আছে, এবং এই স্ট্র্যান্ডে যে বেসগুলো রয়েছে তার কমপ্লিমেন্টারি বেস 3'এ থাকবে, অর্থাৎ এ এখানে থাকলে এখানে টি, টি থাকলে এ থাকলে টি, জি সি টি এ এইভাবে গেছে, অর্থাৎ সিম্পল জাস্ট কমপ্লিমেন্টারি বেস। আমরা জানি কমপ্লিমেন্টারি বেসগুলো, তো সিম্পল কমপ্লিমেন্টারি বেসগুলো বসেছে। এরপর যখন আরএনএ তৈরি হবে, তখন আরএনএ তৈরির প্রসেস, ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রসেসটা কি ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশনের মাধ্যমে যখন তৈরি হচ্ছে আরএনএ, তখন কি হচ্ছে যে এই যে ডিএনএর যে 3' to 5' যে স্ট্র্যান্ডটা রয়েছে, এই স্ট্র্যান্ডটাকে ছাঁচ হিসাবে ব্যবহার করা হয়, এবং এই স্ট্র্যান্ডটার যে কমপ্লিমেন্টারি বেসগুলো রয়েছে বা যে বেস হবে কমপ্লিমেন্টারি, এই স্ট্র্যান্ডটার কমপ্লিমেন্টারি বেসগুলো দিয়ে একটা আরএনএর স্ট্র্যান্ড তৈরি করা হয়। সো কমপ্লিমেন্টারি বেস মানে কি হবে, এখানে টি এর সঙ্গে আমরা জানি অলওয়েজ কে পেয়ার করে এ থাকে, সো টি থেকে এর সঙ্গে টি হয়, কিন্তু তৈরি করছি আমরা কি আরএনএ, আরএনএতে টি থাকে না, থাইমিন থাকে না, তার পরিবর্তে কি থাকে ইউরাসিল। তাহলে এর সঙ্গে যেহেতু টি থাকে ডিএনএতে, বাট আমরা তৈরি করছি আরএনএ, সেই জন্য এখানে হয়ে গেল ইউরাসিল। টি এর সঙ্গে আগেন এ, সি এর সঙ্গে কি জি, এর সঙ্গে আগেন ইউরাসিল, জি এর সঙ্গে সি, জি এর সঙ্গে সি, সো এইভাবে তৈরি করা হয়েছে। অর্থাৎ সিম্পলি জাস্ট 3' ডিএনএর 3' to 5' স্ট্র্যান্ডটার কমপ্লিমেন্টারি নাইট্রোজেন বেস দিয়ে এইরকমভাবে একটা আরএনএ স্ট্র্যান্ড আমরা তৈরি করছি। এবার এই আরএনএ স্ট্র্যান্ডের পোলারিটি 5' to 3' আরএনএ স্ট্র্যান্ড যেহেতু সিঙ্গেল স্ট্র্যান্ডেড হয়, সো সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ তৈরি হলো। এবার এর মধ্যে যে নাইট্রোজেন বেসগুলো আছে, সেটা যদি আমরা খুব ভালোভাবে লক্ষ্য করি, তাহলে এই ডিএনএর যে 5' to 3' মধ্যে যে নাইট্রোজেন বেসগুলো রয়েছে, সেগুলো অলমোস্ট আইডেন্টিক্যাল। অর্থাৎ 5' এখানে কি ছিল এ, আরএনএর মধ্যে কি রয়েছে, যে এটা আরএনএ স্ট্র্যান্ড, আরএনএ স্ট্র্যান্ড, এখানে কি রয়েছে এ, ডিএনএতে 5' কি ছিল টি, টি এর জায়গায় শুধু এখানে রয়েছে ইউ, ইউরাসিল, এ এখানেও এ, জি রয়েছে জি, টি এর জায়গায় চলে এসেছে ইউ, দুটো সি, সি রয়েছে এর জায়গায় এ রইল, জি টি এর জায়গায় ইউ। অর্থাৎ এখানে যে 5' to 3' স্ট্র্যান্ড ডিএনএ স্ট্র্যান্ডের মধ্যে যে নাইট্রোজেন বেসগুলো রয়েছে, যে আরএনএ স্ট্র্যান্ডটা তৈরি করা হয়েছে, সেইটাও কিন্তু একই ধরনের বেস বহন করছে, শুধুমাত্র থাইমিনের পরিবর্তে এখানে রয়েছে ইউরাসিল, কেননা ওটা ছিল ডিএনএ আর এটা হচ্ছে আরএনএ। তাহলে অ্যাকচুয়াল যেই ইনফরমেশনটার কথা আমরা বলছি, সেটা হচ্ছে এই স্ট্র্যান্ড, অর্থাৎ এই যে 5' to 3' যে স্ট্র্যান্ডটা, এই স্ট্র্যান্ডের ইনফরমেশনগুলোর কথা বলছি, অর্থাৎ এইটাই ইনফরমেশনটা কার আকারে প্রেজেন্ট থাকে, নাইট্রোজেনাস বেসের আকারে প্রেজেন্ট থাকে। তাহলে এই জাস্ট ইনফরমেশনটা ট্রান্সফার করে দিল কার মধ্যে, আরএনএর মধ্যে, অর্থাৎ এই 5' to 3' যেই নাইট্রোজেন বেসগুলো রয়েছে, সেইগুলোই এখানে আরএনএর মধ্যে রয়েছে। তাহলে এটাই জাস্ট ইনফরমেশন, এই ইনফরমেশনটা কার মধ্যে ট্রান্সফার হলো, ডিএনএ থেকে আরএনএর মধ্যে ট্রান্সফার হলো। এবার ডিএনএ থেকে যে আরএনএটা তৈরি হচ্ছে, সঙ্গে সঙ্গে যে আরএনএটা তৈরি হচ্ছে, এই আরএনএটাকে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি এই আরএনএটা যেটা তৈরি হলো, এটাকে আমরা এমআরএনএ বলতে পারবো না, এই আরএনএটাকে বলা হয় এইচএনআরএনএ। সো এইচএনআরএনএ ডেফিনেশন কি না, ইন ইউক্যারিওটিক সেল দ্য নিউলি ফর্মড আরএনএ ইন দ্য নিউক্লিয়াস ইজ কল্ড হেটেরোজেনাস নিউক্লিয়ার আরএনএ। অর্থাৎ ইউক্যারিওটিক কোষে নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থেকে সদ্য উৎপন্ন হওয়া যে আরএনএটা, সেটাকে বলা হচ্ছে এইচএনআরএনএ, আর এটার ফুল ফর্ম হচ্ছে
হেটেরোজেনাস নিউক্লিয়ার আরএনএ। সো হেটেরোজেনাস নিউক্লিয়ার আরএনএ বলা যায়, অর্থাৎ নিউক্লিয়াস ইউক্যারিওটিক কোষে নিউক্লিয়াসের মধ্যে ট্রান্সক্রিপশন প্রসেসে ডিএনএ থেকে যে আরএনএটা তৈরি হচ্ছে সেই আরএনএটাকে বলা হচ্ছে হেটেরোজেনাস নিউক্লিয়ার আরএনএ। এমআরএনএ কেন বলছি না, তার কারণ হচ্ছে এই যে আরএনএটা তৈরি হয় এই আরএনএর মধ্যে এখন অনেক কিছু মডিফিকেশনের দরকার পড়বে, অর্থাৎ যে আরএনএটা তৈরি হয়েছে সেটা সিম্পলি এই আরএনএ কন্টেন্টস আনওয়ান্টেড বেস সিকোয়েন্স বা নন কোডিং পার্ট, যেটাকে বলা হচ্ছে ইন্ট্রনস অ্যান্ড ইউজফুল বেস সিকোয়েন্স, যেটাকে বলা হচ্ছে এক্সন। অর্থাৎ যে আরএনএটা তৈরি হলো ডিএনএ থেকে, যে আরএনএটা তৈরি হলো তার মধ্যে কিছু আনওয়ান্টেড বেস সিকোয়েন্সও প্রেজেন্ট থাকে, মানে যেগুলো অ্যাকচুয়ালি দরকারই নয় সেই রকম কিছু বেস সিকোয়েন্সও প্রেজেন্ট রয়েছে, আর যেগুলো দরকার ইউজফুল বেস সিকোয়েন্স সেইগুলোও প্রেজেন্ট রয়েছে। সো ডিএনএর মধ্যে টোটাল যা কিছু ছিল সবটাই ট্রান্সফার করে দিয়েছে আরএনএর মধ্যে, কিন্তু দেখা যাচ্ছে যে ওর মধ্যেও আবার কিছু বেসগুলো রয়েছে যেগুলো ইউজফুল ইনফরমেশন, যেগুলো দিয়েই অ্যাকচুয়ালি প্রোটিন তৈরি হবে, আর কিছু রয়েছে যেগুলো আনওয়ান্টেড। সো সেই জন্য এই যে আরএনএটা তৈরি হলো এই আরএনএটাকে মডিফাই করতে হবে। কিভাবে মডিফাই করবো না, সিম্পলি যেগুলো আনওয়ান্টেড রয়েছে বেস সিকোয়েন্স সেগুলো আমার দরকার নেই, তাহলে সেগুলোকে আমাকে বের করে দিতে হবে। সো আনওয়ান্টেড বেস সিকোয়েন্সটাকে বলা হচ্ছে নন কোডিং পার্ট বা ইন্ট্রনস, অ্যান্ড ইউজফুল বেস সিকোয়েন্সকে বলা হচ্ছে এক্সন। সো এখানে একটা HNRN এর স্ট্রাকচার দেখানো হচ্ছে। সো এইটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা HNRN এর স্ট্রাকচার। সো HNRN তে আমরা এখানে দুটো কালার দিয়ে জিনিসটা দেখিয়েছি, একটা হচ্ছে ব্ল্যাক কালার এবং হচ্ছে একটা রেড কালার। যেগুলো ব্ল্যাক কালার যে পার্টগুলো রয়েছে সেগুলো এক্সন, মিনস এটা 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 এটা, সো এগুলো এক্সন। অ্যান্ড যেগুলো রেড কালার যে পার্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে ইন্ট্রনসকে নির্দেশ করছে। ইন্ট্রনস মানে যেটা আনওয়ান্টেড, অর্থাৎ যেটা দরকারই নয় সেটা বের করে দিতে হবে। তাহলে এক্ষেত্রে প্রথম মডিফিকেশন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রথমেই এইটাকে এই টোটাল যে লং যে HNRNA আছে এই HNRNAটাকে কেটে নেওয়া হচ্ছে, অর্থাৎ এইরকম কয়েকটা পার্টে কেটে নেবো আমরা। সো এইরকম পার্টে কেটে নেওয়া হচ্ছে, এরকমভাবে অনেকগুলো খণ্ড করে দেওয়া হচ্ছে। মিডিলে এইগুলো কি ইন্ট্রনগুলো এরকম ধরনের খণ্ড করে কেটে নেওয়া হচ্ছে। তাহলে এরপর কি করা হচ্ছে না, যেগুলো ইন্ট্রন আছে এই ইন্ট্রনগুলোকে বাদ দিয়ে দিলাম, অ্যান্ড যেগুলো এক্সন আছে সেই এক্সনগুলোকে কি করা হচ্ছে ফার্দার জয়েন করে নেওয়া হচ্ছে, অর্থাৎ এই পার্টগুলোকে জয়েন করে নেওয়া হচ্ছে। অ্যান্ড জয়েন করে নিয়ে আলটিমেটলি কি পাচ্ছি আমরা, এইরকম ধরনের পাচ্ছি। অর্থাৎ যেটা HNRNA ছিল সেটা অনেকটা লং ছিল, সেখান থেকে যেগুলো আনওয়ান্টেড বেস সিকোয়েন্স, যেগুলো দরকারই নয় সেই বেস সিকোয়েন্স মানে ইন্ট্রন যেগুলোকে বলছি আমরা, সেই ইন্ট্রনগুলোকে কি করে দেওয়া হচ্ছে, কেটে দেওয়া হচ্ছে, কেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, এবং তারপর এক্সনগুলোকে কি করা হচ্ছে একসঙ্গে জয়েন করে দেওয়া হচ্ছে। সো এটা একটা মডিফিকেশন হলো। নেক্সট মডিফিকেশন কি হবে না, নেক্সট আরও কয়েকটা মডিফিকেশন দরকার এখানে। সো নেক্সট মডিফিকেশন যেটা হচ্ছে সেটা ক্যাপিং অ্যাট 5' এন্ড। সো ক্যাপিং অ্যাট 5' এন্ড বলতে অর্থাৎ যে এরপর যে 5' যে প্রান্তটা আছে সেই 5' প্রান্তে এক ধরনের নিউক্লিওটাইড অ্যাড করা হচ্ছে। সেটা কি না, ইট ইজ দ্য অ্যাডিশন অফ এ মডিফাইড নিউক্লিওটাইড। মডিফাইড নিউক্লিওটাইডের নামটা কি না 7-methyl guanosine ট্রাইফসফেট টু দ্য 5' এন্ড অফ HNRNA। অর্থাৎ যে HNRNA রয়েছে এই HNRNA-র 5' প্রান্ত, অর্থাৎ একদম টার্মিনাল যে প্রান্তটা সেই টার্মিনাল প্রান্তে এক ধরনের পরিবর্তিত নিউক্লিওটাইড অ্যাড করা হচ্ছে। সেই পরিবর্তিত নিউক্লিওটাইডটা কি না 7-methyl guanosine ট্রাইফসফেট। 7-methyl guanosine ট্রাইফসফেট মানে কি, প্রথমে নাইট্রোজেন বেস আছে, আমরা জানি নাইট্রোজেন বেস, একটা নাইট্রোজেন বেস হচ্ছে গুয়ানিন। গুয়ানিনের ক্ষেত্রে তার যেটা কেমিক্যাল যে নেমটা সেটা কি ছিল 2-amino-6-oxypurine। তার মানে 2 নম্বর কার্বনে তার কি ছিল, 2 নম্বর কার্বনে একটা অ্যামাইনো গ্রুপ থাকবে আর 6 নম্বর কার্বনে অক্সিজেন অ্যাটম থাকবে। বাট 7-methyl guanine মানে তার 7 নম্বর কার্বনে একটা মিথাইল গ্রুপ থাকবে, যেটা নর্মাল গুয়ানিনের ক্ষেত্রে থাকে না। তাহলে নর্মাল গুয়ানিন মডিফাই হয়েছে দিয়ে সেখানে 7 নম্বর কার্বনে একটা মিথাইল গ্রুপ অ্যাড হয়েছে। সো এটা হচ্ছে 7-methyl guanine। এরপর যখন নিউক্লিওটাইডটা তৈরি হচ্ছে তখন কি হচ্ছে না ডিঅক্সিরাইবোজ, যেহেতু ডিএনএর ক্ষেত্রে আমরা বলছি তাহলে আরএনএর ক্ষেত্রে আমরা যেহেতু বলছি তাহলে এখানে কি হচ্ছে রাইবোজ সুগারের 1 নম্বর বা 1' কার্বনে ওই 7-methyl গুয়ানিনটা যুক্ত হয়েছে, আর রাইবোজ সুগারের 5' কার্বনে
তিনটে ফসফেট যুক্ত হচ্ছে, সো ট্রাইফসফেট। সো মিলিত হয়ে যে নিউক্লিওটাইডটা তৈরি হচ্ছে সেই নিউক্লিওটাইডটাকেই বলছি আমরা 7 মিথাইল গুয়ানোসিন ট্রাইফসফেট। এবং এই 7 মিথাইল গুয়ানোসিন ট্রাইফসফেট এই নিউক্লিওটাইডটা যুক্ত হচ্ছে কোথায়? 5 প্রাইম এন্ডের মধ্যে, অর্থাৎ যেটা HNRN এর একদম 5 প্রাইম যে কার্বনটা আছে সে 5 প্রাইম কার্বনে গিয়ে যুক্ত হয়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট মডিফিকেশন কি হচ্ছে? টেলিং অ্যাট 3 প্রাইম এন্ড, যেটাকে পলিঅ্যাডিনাইলেশনও বলা হয়। সো টেলিং অ্যাট, আচ্ছা এখানে স্ট্রাকচারটা আমরা দেখাই। স্ট্রাকচার হচ্ছে এটা, অর্থাৎ এইখানে এই যে হচ্ছে এই স্প্লাইসিংয়ের পরে এইরকম ধরনের আমরা স্ট্রাকচার দেখছিলাম 5 প্রাইম টু 3 প্রাইম, অর্থাৎ শুধু এক্সনগুলো ব্ল্যাক কালারে শুধু এক্সনগুলো এখানে রয়েছে। এরপর কি হচ্ছে এখানে? না এখানে হচ্ছে এই 5 প্রাইম এন্ডে একটা এরকম ক্যাপ লাইক স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। সো এই জায়গাটা এটা অ্যাকচুয়ালি নির্দেশ করছে কাকে? না 7 মিথাইল গুয়ানোসিন ট্রাইফসফেটকে। এরপর কি হচ্ছে? এরপর 3 প্রাইম এন্ড, অর্থাৎ এই জায়গাতেও কিছু অ্যাড হচ্ছে। কি অ্যাড হচ্ছে? না পলিঅ্যাডিনাইলেট, অর্থাৎ ইট ইজ দ্য অ্যাডিশন অফ মেনি অ্যাডিনাইলেট। এখানে অ্যাডিনোসিন যুক্ত হচ্ছে, অ্যাডেনিন যুক্ত হচ্ছে, এবং কতগুলো যুক্ত হচ্ছে? প্রায় 200 থেকে 300টা এরকম রিপিটেড ফর্মে অ্যাডেনোসিন যুক্ত হচ্ছে 3 প্রাইম এন্ডে। এই যে যুক্ত হওয়ার ঘটনা, এই ঘটনাটাকে বলা হচ্ছে পলিঅ্যাডিনাইলেশন বা টেলিং বলছি, অর্থাৎ এই পোর্শনটাকে, এই একটা প্রান্তকে আমরা ক্যাপ ধরছি, অপর প্রান্তটাকে আমরা টেল ধরছি। সো ক্যাপ পোর্শনে কি যুক্ত হচ্ছে? 7 মিথাইল গুয়ানোসিন ট্রাইফসফেট। আর টেল পোর্শনে কে যুক্ত হচ্ছে? টেল পোর্শনে অসংখ্য অ্যাডেনিন যুক্ত নিউক্লিওটাইডগুলো যুক্ত হচ্ছে এখানে। সো এটাকে বলা হচ্ছে পলিঅ্যাডিনাইলেশন। এগুলো কেন হচ্ছে সেটা আমরা একটু পরে আসছি। সো এর ফলে যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, অর্থাৎ আলটিমেটলি এই যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, এই স্ট্রাকচারটাকে বলবো আমরা ইট ইজ এ কমপ্লিট mRNA স্ট্রাকচার। অর্থাৎ প্রথমে ডিএনএ থেকে যে আরএনএটা তৈরি হচ্ছে, সদ্য যে আরএনএটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে HNRNA। তার মধ্যে কিছু আনওয়ান্টেড সিকোয়েন্স রয়েছে, কিছু ইউজফুল সিকোয়েন্স রয়েছে, মানে এক্সন ইন্ট্রন বোথ রয়েছে, সেটা হচ্ছে HNRNA। এই HNRNAটা কি হচ্ছে? মডিফাই হচ্ছে, অর্থাৎ এর 5 প্রাইম এন্ডে একটা নিউক্লিওটাইড যুক্ত হচ্ছে, 3 প্রাইম এন্ডে এর কি হচ্ছে? অসংখ্য অ্যাডেনিন রেসিডিউ যুক্ত হচ্ছে, আর এর ইন্ট্রন অংশগুলো কেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। তারপর যে স্ট্রাকচারটা আসছে সেটাকে বলছি আমরা mRNA স্ট্রাকচার বলছি। এবার এই mRNAটা রেডি কোথায় যাওয়ার জন্য? না সাইটোপ্লাজমে যাওয়ার জন্য। সো তৈরি হলো কোথায়? নিউক্লিয়াসে তৈরি হলো। এরপর এটা রেডি আছে কি না ইনফরমেশন ক্যারি করে কোথায় নিয়ে যাবে? সাইটোপ্লাজমে নিয়ে যাবে। তো সেই জন্য যেহেতু HNRNA থেকে মডিফিকেশনের মাধ্যমে mRNA তৈরি হয়, সেই জন্য HNRNA-কে কিন্তু প্রি আরএনএও বলা হয়, প্রি mRNA-ও বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এটা এবার যদি একটা ম্যাচিওর mRNA-এর যদি স্ট্রাকচার হয়, তাহলে এই mRNA-এর স্ট্রাকচারে আমরা কি কি দেখতে পাবো, কি কি পার্ট দেখতে পাবো? তাহলে স্ট্রাকচার অফ mRNA যদি আমরা পড়ি, এখানে কি কি পার্ট দেখতে পাবো আমরা? না ফার্স্ট পার্ট হচ্ছে এই অংশটা, অর্থাৎ এই জায়গাটাকে যেটাকে রেড পোর্শন দিয়ে আমরা দেখাচ্ছি, এই অংশটাকে বলা হচ্ছে 5 প্রাইম ক্যাপ। সো mRNA-এর প্রথম পার্ট 5 প্রাইম ক্যাপ। অ্যান্ড এই 5 প্রাইম ক্যাপটা কি না আমরা অলরেডি বলে এলাম যে ইন ইউক্যারিওটস mRNA হ্যাজ মিথাইলেটেড রিজিয়ন অ্যাট দ্য 5 প্রাইম এন্ড। ইন দিস রিজিয়ন 7 মিথাইল গুয়ানোসিন ট্রাইফসফেট ইজ প্রেজেন্ট। অর্থাৎ এই 5 প্রাইম প্রান্তে কে থাকবে? mRNA-এর 5 প্রাইম প্রান্তে থাকছে 7 মিথাইল গুয়ানোসিন, অর্থাৎ একটা মডিফাইড নিউক্লিওটাইড থাকছে, এবং এটা একটা ক্যাপের মতো কাজ করছে। এবং এর কাজটা কি কেন থাকে না এই মিথাইলেটেড ক্যাপ প্রোটেক্টস দ্য mRNA ফ্রম ডিগ্রেডেশন বাই এক্সোনিউক্লিয়াস। অর্থাৎ এই mRNA-টা তো বেরিয়ে চলে এলো, যে এটা যদি আমরা mRNA দেখি, এই mRNA-টা নিউক্লিয়াস থেকে কোথায় চলে এলো? সাইটোপ্লাজমের মধ্যে চলে এলো। এবার এই আরএনএটা যাতে নষ্ট না হয়ে যায় কার দ্বারা? না নিউক্লিয়াস দ্বারা। নিউক্লিয়াসটি কি? নিউক্লিয়াস হচ্ছে এক ধরনের এনজাইম, যে এনজাইমটা কাকে নষ্ট করে? নিউক্লিক অ্যাসিডকে নষ্ট করে। অর্থাৎ নিউক্লিয়াস হচ্ছে এক ধরনের এনজাইম যেটা নিউক্লিক অ্যাসিডকে কাটতে সাহায্য করে। এবং এক্সোনিউক্লিয়াস বলতে, এক্সো মিনস বাইরের দিকে, অর্থাৎ যে এনজাইমটা নিউক্লিক অ্যাসিডকে যে কোনো প্রান্ত বরাবর কাটতে পারে। তার মানে এটা যদি এইটা 5 প্রাইম অ্যান্ড এটা 3 প্রাইম হয়, তাহলে এই এনজাইম আইদার এই বরাবর কেটে দেবে নিউক্লিক অ্যাসিডটাকে, আর এই বরাবর কেটে দেবে নিউক্লিক অ্যাসিডকে। তাহলে mRNA-এর ক্ষেত্রে এই ক্যাপিং পোর্শনটা কেন করা হয় না, তা এই ক্যাপিং পোর্শনটা থাকলে এই এক্সোনিউক্লিয়াস
এনজাইমটা কাটতে পারবে না, অর্থাৎ 5 প্রাইম এন্ডটাকে কাটতে পারবে না। সো এখানে সেই জন্য এই অঞ্চলটি এমআরএনএকে এক্সোনিউক্লিয়াস থেকে রক্ষা করে। তার মানে এই 5 প্রাইম এন্ডটাকে যাতে এক্সোনিউক্লিয়াস এনজাইমটা কেটে না দেয়, কেটে দিলে তো নষ্ট হয়ে যাবে, অর্থাৎ যে ইনফরমেশনটা নিয়ে আসছিল সেটা আর নিয়ে আসা হবে না। সো দ্যাটস ওয়াই এখানে একটা মডিফিকেশন, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে একটা মডিফিকেশন করে পাঠানো হচ্ছে। সো 5 প্রাইম এন্ডটা যাতে না কেটে যায় তার জন্য, এক্সোনিউক্লিয়াস দিয়ে যাতে না কেটে যায় তার জন্য এখানে ক্যাপ দেওয়া হচ্ছে। নেক্সট হচ্ছে ইট অলসো প্রোভাইডস রাইবোজোম বাইন্ডিং সাইট। সো ইনফরমেশন কিসের জন্য ক্যারি করে আনছে না, প্রোটিন সংশ্লেষের জন্য। আর প্রোটিন সংশ্লেষ করবে কে, রাইবোজোম করবে। রাইবোজোমকে আমরা প্রোটিন ফ্যাক্টরি বলি। সো রাইবোজোমকে যদি প্রোটিন সংশ্লেষ করে রাইবোজোম, তাহলে রাইবোজোমকে কী করতে হবে, এমআরএনএকে প্রথমে চিনতে হবে এবং ওই এমআরএনএর সঙ্গে যুক্ত হতে হবে। তাহলে এই 5 প্রাইম অঞ্চলটা, ক্যাপ রিজিয়নটা থাকার জন্য এই রাইবোজোম, এটা হচ্ছে রাইবোজোমকে ওই এমআরএনএকে চিনতে সাহায্য করে এবং রাইবোজোমকে এমআরএনএর সঙ্গে যুক্ত হতেও সাহায্য করে থাকে। তাহলে এটা হলো 5 প্রাইম ক্যাপের কাজ। নেক্সট অন্য আরেকটা কি রিজিয়ন দেখতে পাবো না, নেক্সট 3 প্রাইম এন্ডে এই রিজিয়নটা দেখতে পাবো। এই রিজিয়নটাকে আমরা কি বলছি, 3 প্রাইম পলি এ টেল বলছি। সো দুটো এমআরএনএ দুটো রিজিয়ন, ফার্স্ট রিজিয়ন 5 প্রাইম ক্যাপ, সেকেন্ড রিজিয়ন আমরা কি পড়ছি 3 প্রাইম পলি এ টেল। তাহলে 3 প্রাইম পলি এ টেল যেটা, সেটা কি, अगेन in mRNA poly A region is present at 3 prime end. It also protects the 3 prime end from degradation by exonuclease. So আমরা অলরেডি বলে এসেছি যে এই 3 প্রাইম এন্ডে কি হয়, অসংখ্য অ্যাডেনিন রেসিডিউ যুক্ত হয়, 200 থেকে 300টা অ্যাডেনিন রেসিডিউ যুক্ত হয় এবং এটাও কি করে, এটার ফাংশনও কিন্তু সেম ওই একইভাবে এক্সোনিউক্লিয়াস অ্যাক্টিভিটি থেকে রক্ষা করে। অর্থাৎ 5 প্রাইম অঞ্চলটাকে তো কাটতে বাঁচাচ্ছে কে, এক্সোনিউক্লিয়াস দ্বারা কাটতে বাঁচাচ্ছে কে, ক্যাপ রিজিয়ন। এবার 3 প্রাইমেও সেটাকে রক্ষা করছে কে না, 3 প্রাইমে অসংখ্য অ্যাডেনিন থাকছে যেটা ওই এক্সোনিউক্লিয়াস থেকে রক্ষা করছে। থার্ড রিজিয়ন যেটা, সেই থার্ড রিজিয়নটা কি আছে না, থার্ড রিজিয়ন হচ্ছে এটা, অর্থাৎ এখান থেকে টোটাল এই রিজিয়নটাকে দেখাচ্ছি। সো এই রিজিয়নটাকে বলছি কোডিং রিজিয়ন। সো এমআরএনএর থার্ড পার্ট যেটা, সেটা হচ্ছে কোডিং রিজিয়ন। কোডিং রিজিয়ন এটা কি, কাকে বলবো আমরা কোডিং রিজিয়ন না, কোডিং রিজিয়ন হচ্ছে যে আমরা যে এতক্ষণ বলছিলাম এমআরএনএর মধ্যে ইনফরমেশন প্রেজেন্ট থাকে এবং সেই ইনফরমেশনটা কে ট্রান্সফার করে, ডিএনএ থেকে ইনফরমেশনটা আসে। সো দ্য ইনস্ট্রাকশনস অফ ডিএনএ আর প্রেজেন্ট ইন দ্য বেস সিকোয়েন্স অফ নিউক্লিওটাইডস অফ এমআরএনএ। সো আমরা একটু আগেই দেখিয়ে এলাম যে এমআরএনএকে যে ইনফরমেশনটা বলছি, সেই ইনফরমেশনটা অ্যাকচুয়ালি কার রূপে থাকে, নাইট্রোজেন বেস রূপে থাকে। সো ডিএনএ থেকে যে ইনস্ট্রাকশনটা বা ইনফরমেশনটা এমআরএনএ ক্যারি করবে সেটা নাইট্রোজেন বেস রূপে থাকে। এবার এই 3 adjacent nitrogen bases specify a particular amino acid for formation of protein is called কোডন। এই যে এমআরএনএতে অবস্থিত, পাশাপাশি অবস্থিত 3টে করে নাইট্রোজেন বেস যেগুলো এক একটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করবে তাদেরকে বলা হয় কোডন বলা হয়। তার মানে যদি আমি এইটা একটা এমআরএনএ সিকোয়েন্স দেখাই, তাহলে এখানে 3টে করে নাইট্রোজেন বেস, তার মানে এ ইউ জি এটা একটা কোডন বলবো, GAC এটাকে একটা কোডন বলবো, UUA এটাকে একটা কোডন বলবো, GCC এটাকে একটা কোডন বলবো, অ্যান্ড এটাকে একটা কোডন বলবো। অর্থাৎ পাশাপাশি অবস্থিত এইরকম 3টে করে নাইট্রোজেন বেসকে একটা করে কি বলা হচ্ছে, কোডন বলা হচ্ছে। এবং এই কোডনগুলো কি করবে না, এই কোডনগুলো এক একটা অ্যামাইনো অ্যাসিড, নির্দিষ্ট এক একটা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করবে। তার মানে ডিএনএর ইনফরমেশনটা একটা কোডেড ফর্মে রয়েছে। অর্থাৎ একটা কোড মানে আমরা বলি না, কোড মানে কোড মিনস হচ্ছে কোনো একটা সিক্রেট যেটা হচ্ছে কোড ফর্মে রয়েছে এবং সেই কোডটাকে ভাঙতে হচ্ছে, ডিকোড করতে হচ্ছে। মিনস আমরা মানে অনেকজন আছে, তার মধ্যে যদি আমি কিছু কোডে কথা বলি তাহলে সেই কোডটা যে জানে সেই বুঝতে পারবে, অপর ব্যক্তিরা বুঝতে পারবে না। সো এখানেও একইভাবে ডিএনএর ইনফরমেশনটা কোড ফর্মে এমআরএনএর মধ্যে আসছে এবং এমআরএনএ সেটা সাইটোপ্লাজমে নিয়ে আসছে। এই কোডটাকে পড়বে কে, টিআরএনএ পড়বে। যেমন এখানে AUG আছে, AUG মানে এটা দেখলেই টিআরএনএ বুঝতে পারবে যে আমাকে মিথিওনিন অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসতে হবে। সো টিআরএনএর কাজ হচ্ছে অ্যামাইনো অ্যাসিডকে বহন করে নিয়ে আসা। সো AUG মানে টিআরএনএ বুঝতে পারবে যে আমাকে মিথিওনিন অ্যামাইনো অ্যাসিড বহন করে নিয়ে আসতে হবে। তাহলে এই যে কোডনগুলো, এই কোডনগুলো হচ্ছে এক একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করবে এবং সেই কোডনটা কার মধ্যে প্রেজেন্ট থাকছে, এমআরএনএর মধ্যে প্রেজেন্ট থাকছে।
এবার এই কোডনগুলো যেই অঞ্চলটা এমআরএনএর যেই জায়গাটায় থাকছে সেইটাকেই বলছি আমরা কোডিং রিজিয়ন। তার মানে এই টোটাল রিজিয়নটা হচ্ছে কোডিং রিজিয়ন। তার মানে এই টোটাল রিজিয়ন এইরকম কিছু অনেকগুলো কোডন নিয়ে গঠিত, যেই কোডনগুলো এক একটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করবে। নেক্সট হচ্ছে দ্য কোডিং রিজিয়ন অফ এমআরএনএ স্টার্টস উইথ অ্যান ইনিশিয়েশন কোডন AUG অ্যান্ড এন্ডস উইথ টার্মিনেশন কোডন দ্যাট ইজ UAG অর UGA অ্যান্ড UAA। তো এখানে যে কোডিং রিজিয়ন যেটা আমরা দেখাচ্ছি, এই কোডিং রিজিয়ন একদম প্রথমেই কিন্তু এটা ফিক্সড থাকে যে প্রথমেই কোডন রিজিয়নের প্রথম কোডনটাই থাকছে কে AUG, এবং যেহেতু এটা ফার্স্ট কোডন এই জন্য এটাকে বলা হয় ইনিশিয়েশন কোডন বা প্রারম্ভিক কোডন, অর্থাৎ একটা এমআরএনএর প্রথম কোডনটাই হচ্ছে AUG। এবং যখন প্রোটিন সংশ্লেষ, অর্থাৎ একটা প্রোটিন সংশ্লেষ হচ্ছে, যে প্রোটিনটা তৈরি হচ্ছে কতগুলো, হয়তো 2000টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে বা 2500টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে, তাহলে সেই অ্যামাইনো অ্যাসিডগুলো নির্দেশ হয়ে যাওয়ার পর, মিনস এইরকম ধরনের এইভাবে অ্যামাইনো অ্যাসিডগুলো পরপর যুক্ত হয়ে যাচ্ছে, যুক্ত হয়ে যাওয়ার পর যখন আর দরকার নেই, অর্থাৎ এই হয়ে গেছে, টোটাল অ্যামাইনো অ্যাসিড হয়ে গেছে, তাহলে তখন সেটা কি দ্বারা নির্দেশ হবে না, তখন এমআরএনএর মধ্যে এমন একটা কোডন থাকবে যেটা আর কোনো অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করবে না। সো সেই কোডনটাকে বলবো স্টপ কোডন বা টার্মিনেশন কোডন। এবং সেই স্টপ কোডন বা টার্মিনেশন কোডন 3 ধরনের হয়, অর্থাৎ UAG অর UGA অর UAA। তার মানে এখানে যদি আমি একটা UAA বসিয়ে দিই তাহলে এখানে স্টপ হয়ে গেল, প্রোটিন সংশ্লেষটা এখানে স্টপ হয়ে যাবে। সো এটা হচ্ছে স্টপ কোডন। সো টার্মিনেশন এখানে হচ্ছে যে কোডিং রিজিয়নটা থাকছে, সেই কোডিং রিজিয়নে শেষ হবে কোথা দিয়ে, কোনো একটা টার্মিনেশন কোডন দিয়ে। সো সাপোজ UAA রইল, তার মানে এখানে কোডিং রিজিয়ন শেষ, এখানে টার্মিনেশন কোডন দিয়ে শেষ হয়ে গেল। আচ্ছা, এরপর আমরা আরও দুটো রিজিয়ন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কোডিং রিজিয়ন শুরু হওয়ার আগে বা 5 প্রাইম ক্যাপের একদম পরে, আর একটা হচ্ছে পলি-A কোডিং রিজিয়ন শেষ হওয়ার পরে বা পলি-A টেলের আগে। সো এই দুটো রিজিয়নকে বলা হয় আনট্রান্সলেটেড রিজিয়ন অর UTR বলা হয়। এটা হচ্ছে 5 প্রাইম UTR আর এটা হচ্ছে 3 প্রাইম UTR বলবো আমরা। মানে এই রিজিয়নগুলো কিছু ওইরকম নাইট্রোজেন বেস দিয়ে গঠিত, কিন্তু এরা কোনো অ্যামাইনো অ্যাসিড কিন্তু তৈরি করতে পারে না বা অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে না। সো বিফোর কোডিং রিজিয়ন দ্যাট ইজ টুয়ার্ডস 5 প্রাইম এন্ড এ স্মল আনট্রান্সলেটেড অর নন কোডিং রিজিয়ন ইজ প্রেজেন্ট হুইচ কল্ড 5 প্রাইম UTR. Similarly, after termination codon there is a small non-coding region which is called 3 prime UTR. তার মানে কোডিং অঞ্চলের আগে 5 প্রাইম প্রান্তের দিকে যে নন কোডিং অঞ্চলটা থাকে, মানে যেটা দিয়ে কোনো অ্যামাইনো অ্যাসিড নির্দেশিত হবে না, সেই অঞ্চলটাকে বলা হচ্ছে 5 প্রাইম। যেহেতু 5 প্রাইমের দিকে থাকে সেই জন্য সেটাকে বলছি আমরা 5 প্রাইম UTR। UTR মিনস আনট্রান্সলেটেড রিজিয়ন, আর যেটা সমাপ্তিকরণের পরে থাকছে বা পলি-A টেলের আগে থাকছে সেটাকে বলা হচ্ছে 3 প্রাইম UTR বা আনট্রান্সলেটেড রিজিয়ন। সো আমরা আরেকবার যদি দেখি তাহলে টোটাল এমআরএনএ স্ট্রাকচারে আমরা কি দেখতে পাবো, একদম 5 প্রাইম এন্ডে এটা হচ্ছে ক্যাপ রিজিয়ন, যেটা 7 মিথাইল গুয়ানোসিন ট্রাইফসফেট দিয়ে গঠিত। তারপর একটা রিজিয়ন থাকে যেটা UTR বলছি আমরা, 5 প্রাইম UTR আনট্রান্সলেটেড রিজিয়ন, মানে এখান থেকে কোনো অ্যামাইনো অ্যাসিড নির্দেশিত হবে না। তারপরে একটা দীর্ঘ কোডিং রিজিয়ন থাকে যেগুলোর মধ্যে কোডন থাকবে এবং এই কোডনগুলো অনুযায়ী অ্যামাইনো অ্যাসিড নির্দেশিত হবে। তারপরে কি থাকছে, অগেন একটা আনট্রান্সলেটেড রিজিয়ন, মানে যেখান দিয়ে কোনো অ্যামাইনো অ্যাসিড নির্দেশিত হবে না, যেহেতু 3 প্রাইম এন্ডের দিকে সেই জন্য এটাকে 3 প্রাইম UTR বলছি। অ্যান্ড একদম শেষে কি থাকছে, 3 প্রাইম টেল, যেটা অনেকগুলো অ্যাডিনিন দিয়ে বা অ্যাডিনোসিন রেসিডিউ দিয়ে গঠিত। সো এটা হচ্ছে টোটাল এমআরএনএ স্ট্রাকচার। এবং এমআরএনএর ফাংশন কি, ফাংশন আমরা আগেই বলে দিয়েছি যে এমআরএনএ ক্যারিজ ইনফরমেশন ফ্রম ডিএনএ টু সাইটোপ্লাজম। ডিএনএর ইনফরমেশনটা ক্যারি করে নিয়ে আসে কোথায়, সাইটোপ্লাজমে, এবং ওই ইনফরমেশন ওয়াইজ প্রোটিন সংশ্লেষিত হয়। অর্থাৎ প্রোটিন তৈরির জন্য কোন অ্যামাইনো অ্যাসিডটা দরকার সেই অ্যামাইনো অ্যাসিডের নির্দেশটা লুকিয়ে থাকে এমআরএনএর মধ্যে। এরপর এই নির্দেশ বা এই কোডটাকে পরে কে টিআরএনএ পড়বে এবং টিআরএনএ অ্যামাইনো অ্যাসিডগুলো সেই ওয়াইজ অ্যামাইনো অ্যাসিডগুলো নিয়ে আসবে সাইটোপ্লাজম থেকে, প্রোটিন সংশ্লেষের স্থানে নিয়ে আসবে এবং সেই অ্যামাইনো অ্যাসিডগুলোকে যুক্ত করার কাজ করবে রাইবোজোম দিয়ে, তৈরি হবে একটা প্রোটিন। সো দিস ইজ অল অ্যাবাউট এমআরএনএ। নেক্সট লেকচারে আমরা টিআরএনএ সম্পর্কে ডিসকাস করব।